আসসালামু আলাইকুম। আজ ২১ মার্চ ২০২৫ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বোমা ফাটালেন হাসনাত আব্দুল্লাহ, জীবনহানির আশঙ্কা, সন্দেহের তীর বিএনপি জামায়াতের দিকে। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন মুশফিক ফজল এবং সালমান রিফাত। ভারতের ভিসা জটিলতায় চাঙ্গা হচ্ছে বাংলাদেশের বাজার। এবার বিস্তারিত। রীতিমতো বোমা ফাটিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার এক ফেসবুক স্ট্যাটাসে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। তার স্ট্যাটাস দেওয়ার পর রাতেই আওয়ামী লীগের বিরুদ্ধে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে অবস্থান পরিষ্কার করেছে বিএনপি ও জামায়াত। তবে কোন দুটি দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ক্যান্টনমেন্টের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে সেটি উল্লেখ করেননি হাসনাত। এ নিয়ে চলছে নানা কানাঘুষা। হাসনাত নিজেও নিজের জীবনহানির আশঙ্কা করেছেন। আজকেও একটি চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরই ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। গত ১১ মার্চ তিনি সহ আরও দুজনকে আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাবের কথা তিনি তুলে ধরেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ মার্চ দুপুর ২:৩০টায়। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত ২ দিন গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন। তিনি বলেন, আমাদের আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই। উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। হাসনাত তার পোস্টে লেখেন, আলোচনার এক পর্যায়ে বলি, যে দল এখনো ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। অর্থাৎ তোমরা কিছুই জানো না, তোমাদের প্রজ্ঞা আর অভিজ্ঞতার অভাব আছে, আমরা এখানে 40 বছর ধরে আছি। তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। তিনি আরও লেখেন, এর উত্তরে বলি আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। হাসনাত লেখেন, জুলাই আন্দোলনের সময়ে আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি, কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের ওপর আস্থা রেখেছি। আপনাদের সঙ্গে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের ওপরেই ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। তিনি লেখেন, জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সব প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব। আসুন সব যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না। ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে।
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, শেখ হাসিনা এবং তার সহযোগীদের অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি শান্তি ও স্থিতি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা কেবল হাজারো তাজা প্রাণ হারাইনি, বরং আমাদের মর্যাদা এবং সম্মানও হারিয়েছি। তিনি লেখেন, কিছুদিন আগেও বাংলাদেশ বিশ্বে একটি বর্বর রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছিল, তবে এখন আমরা সাহসী, বিজয়ী ও মর্যাদাবান জাতি হিসেবে নিজেদের পরিচিতি লাভ করতে শুরু করেছি। বর্বর গোষ্ঠীর কোনো ষড়যন্ত্র ও প্রোপাগান্ডাই আমাদের চলার পথে বিন্দু মাত্র বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মুশফিকুল ফজল আরও লেখেন, আমাদের অনেকেরই সঙ্গত নানা কারণে দুঃখ, কষ্ট ও বেদনা রয়েছে। আমার ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। কিন্তু আমাদের কষ্ট কখনোই আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম কিংবা ফাইয়াজের মায়ের তুলনায় বেশি নয়। এখন সময় এসেছে আমাদের সংযম ও সহিষ্ণু আচরণ প্রদর্শনের। শেখ হাসিনাকে নিয়ে মুশফিকুল লেখেন, জাতিসংঘ স্বীকৃত খুনের নির্দেশদাতা ও লুটেরা হাসিনা এবং তার সহযোগীদের অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। তবে তার পচাগলা রাজনীতির সাথে একসময় যুক্ত অনেক প্রান্তিক মানুষের সংশোধনের পথও উন্মুক্ত রাখতে হবে। তার মানে এই নয় গর্ত থেকে বের করে এনে আওয়ামী লীগের পুনর্বাসন। অসহিষ্ণু ও উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, যা স্বার্থান্বেষী মহলের নজর কাড়া চিত্র তুলে ধরতে পারে। সবশেষ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের বার্তা দিয়ে এই রাষ্ট্রদূত লেখেন, গণ অভ্যুত্থান পরবর্তী পচা গলা অবস্থা থেকে দেশটাকে বাঁচাতে দেন দরবার করার মতো একটি সরকার আপনারাই গঠন করেছিলেন। আমাদের প্রথা ও প্রতিষ্ঠানের যেটুকু অবশিষ্ট আছে তা সমুন্নত রেখে নিজেদের গড়া সরকারের সাথেই হোক না বোঝাপড়া, পাওয়া না পাওয়া কিংবা কোনো ব্যক্তি বিশেষের পক্ষে বা বিপক্ষে নয়, বর্তমান বিশ্ব ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে বৈষম্যহীন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের পক্ষেই আমার অবস্থান। জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চাইতেই পারে, তবে তার আগে তাকে বাংলাদেশকেও কিছু জিনিস ফেরত দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগকে ফিরে আসতে হলে আগে তাকে 30,000 আহতের হাত, পা, চোখ ফেরত দিতে হবে। জুলাইয়ের 2,000 শহীদের জীবন ফেরত দিতে হবে। শাপলার অসংখ্য আলেমের জীবন ফেরত দিতে হবে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে তিনি আরও বলেন, আওয়ামী লীগের ফিরে আসতে চাওয়ার আগে তাকে 57 জন ইমানদার দেশপ্রেমিক সেনা অফিসারের জান ও নেতৃত্ব ফেরত দিতে হবে। আওয়ামী লীগকে 234 বিলিয়ন পাচার হওয়া টাকার প্রত্যেক পয়সা ফেরত এনে দিতে হবে। গুম হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ আগে এগুলো ফিরিয়ে দিক, তারপর ফিরে আসুক। গণ অভ্যুত্থানের পর ভিসা জটিলতার কারণে বাংলাদেশি পর্যটকরা ভারতে যেতে পারছেন না। ফলে দেশেই কেনাকাটা করছেন তাদের অনেকেই। এতে দেশের স্থানীয় বাজারে এক ধরনের নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। মার্কেটগুলো চাঙ্গা হচ্ছে এবং ব্যবসায়ীদের মধ্যেও নতুন আশার আলো দেখা দিয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকার সুবাদে বাংলাদেশি নাগরিকদের ভারতে গিয়ে শপিং করার প্রবণতা বহুদিনের। প্রতিবেশী দেশটির বড় শপিং মলগুলো আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য এবং সস্তায় পণ্য পাওয়ার সুযোগ বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভিসা প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হওয়ায় বাংলাদেশিরা ভারতে যেতে পারছেন না। তবে এতে আখেরে লাভ বাংলাদেশের। দেশের ব্যবসায়ীদের জন্য একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। বিভিন্ন শপিং মল, মার্কেট এবং দোকানে দেশীয় ব্র্যান্ডের পণ্য কিনতে বেড়েছে গ্রাহকের উপস্থিতি। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, বরিশাল সহ দেশের বড় শহরের শপিং মল ও বাজারগুলোতে মানুষের সমাগম অনেক বেড়ে গেছে। দোকানগুলোতে একের পর এক নতুন পণ্য এসেছে এবং গ্রাহকদের কাছে এসব পণ্যের চাহিদাও ব্যাপক। রাজধানীর যমুনা ফিউচার পার্কে বিক্রি বেড়েছে। বিশেষ করে ঈদের পণ্যগুলো, যেমন পোশাক, গয়না, কসমেটিক্স পণ্যে চাহিদা ব্যাপক। ভারতে না যেতে পারায় দেশের বাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এদিকে শপিং করার ক্ষেত্রে আরেকটি বড় পরিবর্তন এসেছে, অনলাইন শপিং। আগে অনেকেই ভারতে গিয়ে শপিং করতেন, তবে এখন অনলাইনে দেশীয় পণ্য পেতে সহজ হয়েছে। দেশের বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য পেয়ে যাচ্ছেন। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য সরবরাহ দ্রুত হচ্ছে এবং ক্রেতারা নির্দিষ্ট পণ্যের দাম ও গুণগত মান যাচাই করে স্বাচ্ছন্দ্যে কিনতে পারছেন। এর ফলে অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা দেশীয় বাজারের চাহিদা বাড়াতে ভূমিকা রাখছে। এবার ঈদে ভারতে যাওয়ার পরিবর্তে স্থানীয় বাজারে কেনাকাটা করার প্রবণতা আরও শক্তিশালী হয়েছে। এটি ভবিষ্যতে বাংলাদেশের বাজারে একটি স্থায়ী পরিবর্তন নিয়ে আসতে পারে।
ব্যবসায়ীরা এখন এই পরিস্থিতি কাজে লাগিয়ে নিজেদের বাজার বিস্তৃত করার নতুন কৌশল হাতে নিতে শুরু করেছেন। নিজেদের ব্যবসা বাড়ানোর পাশাপাশি এখন তারা দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনটি শুধু ব্যবসায়ীদের জন্য নয়, দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক ইঙ্গিত। বিদেশি পণ্যের উপর নির্ভরশীলতা কমে গিয়ে দেশীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যা দেশের উৎপাদনশীলতা ও শিল্পের বিকাশে সহায়ক হতে পারে। পাশাপাশি স্থানীয় ব্যবসা ও সেবাদাতাদের সুযোগও বাড়ছে, যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে। এদিকে ভারতের ভিসা জটিলতার কারণে এর প্রভাব পড়েছে চিকিৎসা খাতেও। প্রতি বছরই বিপুল সংখ্যক বাংলাদেশি ভারতে চিকিৎসা নিতে যায়। ভিসা জটিলতার ফলে চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি ঝুঁকছেন থাইল্যান্ড, চীনের দিকে। ইতিমধ্যে চিকিৎসা সেবা নিতে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে গিয়েছেন বেশ কিছু বাংলাদেশি। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, যারা ভারতে কেনাকাটার জন্য যেতেন তাদের একটা অংশ অন্য জায়গায় যাচ্ছে, তবে বড় একটা অংশ দেশেই কেনাকাটা করবেন। সেই হিসেবে আমাদের দেশীয় পণ্য একটু বেশি বিক্রি হবে। ভারতের ভিসা কড়াকড়ির কারণে আমাদের আরও বিভিন্ন দেশে তা ছড়িয়ে যাচ্ছে। গ্লোবালাইজেশন বাড়ছে। যেমন আগে ভারতে গিয়ে খরচ করত, এখন মানুষ থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, ব্যাংকক যাচ্ছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেক সময় বলে থাকি যে তুমি ঝুঁকির মধ্যে আছো। একজন মানুষ তার জীবনে কখন ঝুঁকির মধ্যে থাকে? একজন মানুষ যখন যে কাজটি করছেন সেই কাজ সম্পর্কে যদি অজ্ঞ থাকেন বা কাজ সম্পর্কে যদি পরিপূর্ণ ধারণা না থাকে, তখনই কেবল বলা যায় যে তিনি ঝুঁকির মধ্যে আছেন। সুতরাং যে কাজই আমরা শুরু করতে যাব না কেন, ওই কাজ সম্পর্কে বা আমার শুরু করা প্রত্যেকটি কাজ সম্পর্কে আগে ধারণা রাখা প্রয়োজন। শুধু হালকা পাতলা ধারণা না, পরিপূর্ণ ধারণা থাকলে আমি যেমন সফল হতে পারবো, ঠিক তেমনি কাজটিও সুচারু সুন্দরভাবে পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন হবে। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। দখলকৃত জেরুজালেম থেকে পবিত্র আল আকসা মসজিদে যাওয়ার সময় 60 জনকে আটক করেছে দখলদার ইসরায়েল। তারা বাসে করে আল আকসায় যাচ্ছিলেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আজও তাদের আটকে রেখেছে দখলদার ইসরায়েল। তাদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি ইসরায়েল। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হল আল আকসা মসজিদ। এটি মুসলিমদের প্রার্থনার স্থান হলেও ইহুদিবাদী ইসরায়েল সেখানে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে রাখে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এসব নিষেধাজ্ঞা বেড়ে যায়। তা সত্ত্বেও গত শুক্রবার আল আকসায় জুমার নামাজে 80,000 মুসল্লি নামাজ আদায় করেছিলেন। তবে শুধুমাত্র 55 বছরের উপরে পুরুষ এবং 50 বছরের উপরে নারীদের পবিত্র এই মসজিদটিতে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। এছাড়া সবাইকে দখলদার ইসরায়েলের কাছ থেকে পাশও সংগ্রহ করতে হয়েছিল। এ কারণে ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ইসলামের পবিত্র এই মসজিদে নামাজ পড়তে পারেনি। যারা নামাজ পড়েছিলেন তাদের বেশিরভাগই ইসরায়েলি ফিলিস্তিনি ছিলেন। মুসলিমরা বিক্ষোভ করতে পারেন এমন ভয় থেকে তরুণদের আল আকসায় প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। কম বয়সী কেউ যেন সেখানে না আসতে পারে, তাই জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে রেখেছে ইসরায়েলি পুলিশ। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।